প্রথমে আমরা আলোচনা করব দুইটি ফাংশনের গুণফলের অন্তরজের ধারণা নিয়ে। দুইটি ফাংশনের গুণফলের অন্তরজ বা ডিফারেন্সিয়েশন কী করে নির্ণয় করা যায় প্রথমে সেটা আলোচনা করব। তারপরে আমরা যথারীতি এই গাণিতিক সমস্যা সমাধান অর্থাৎ যৌগীকরণ নির্ণয় করব। আচ্ছা, এই গুণফলের অন্তরজ যেটা আমরা ইউভি নামে জানি আর কি, আমরা বলি ইউভি এর ডিফারেন্সিয়েশন, ইউ ইন্টু ভি, এটা আর কি দুইটি ফাংশনের গুণফলের অন্তরজ বা ডিফারেন্সিয়েশন নির্ণয় পদ্ধতিটা আসলে কি বা কিভাবে নির্ণয় করা হয়ে থাকে। আচ্ছা, তাহলে ডিফারেন্সিয়েশন ইউ ইন্টু ভি, এটা হচ্ছে ডিফারেন্সিয়েশন হচ্ছে ইউ ইন্টু ভি। এটা আমরা ডিফারেন্সিয়েশন করে থাকি ইউ ইন্টু, যে ডিফারেন্সিয়েশন করবো হচ্ছে ভি এর প্লাস ভি এখানে গুণ আকারে থাকবে আর ডিফারেন্সিয়েশন করবো হচ্ছে ইউ এর। এটাই হচ্ছে ইউ ইন্টু ভি এর ডিফারেন্সিয়েশন নির্ণয় পদ্ধতি। অর্থাৎ দুটি ফাংশন যদি গুণ আকারে থাকে সেই ক্ষেত্রে আমরা ওই গুণফলের বা দুটি ফাংশনের গুণফলের ডিফারেন্সিয়েশন নির্ণয় করতে পারি। প্রথমত প্রথম ফাংশনটি গুণ অবস্থায় থাকবে আর দ্বিতীয় ফাংশনটি ডিফারেন্সিয়েশন হবে। তারপরে দ্বিতীয় ফাংশনটি এটা গুণ আকারে থাকলো আর প্রথম ফাংশনটির ডিফারেন্সিয়েশন হবে। অর্থাৎ এই যে দুইটি ফাংশনের ডিফারেন্সিয়েশন ভিন্ন ভিন্ন ভাবে মানে হচ্ছে আর অপর একটি ফাংশন কি করতেছে গুণ আকারে থেকে যাচ্ছে। এটাই হচ্ছে ইউ ইন্টু ভি নির্ণয় পদ্ধতি বা ডিফারেন্সিয়েশন নির্ণয় পদ্ধতি। এই ধারণাটি আজকে আমরা ব্যবহার করব আর যথারীতি প্রতিস্থাপন পদ্ধতিতে ব্যবহার হবে। আর প্রতিস্থাপন পদ্ধতির সাহায্যে আজকে এই গাণিতিক সমস্যাটা সমাধান অর্থাৎ যৌগীকরণ আমরা নির্ণয় করব। আজকে আমাদের গাণিতিক সমস্যাটি হচ্ছে এমন, এখানে দেওয়া আছে নির্ণয় করো dx ইন্টিগ্রেশন সাইন dx ডিভাইডেড বাই x মাইনাস a হোল স্কয়ার ইনটু x মাইনাস b হোল কিউব। এখন এই ফাংশনে আমরা ইন্টিগ্রেশন নির্ণয় করব। আমরা সমাধানটা শুরু করি। প্রথমে আমরা এটা তুলে নিচ্ছি বা লিখে নিচ্ছি প্রশ্নটি। ইন্টিগ্রেশন সাইন দিলাম, তারপরে হচ্ছে dx ডিভাইডেড বাই x মাইনাস a হোল স্কয়ার ইনটু x মাইনাস b হোল কিউব। এখন আমরা প্রতিস্থাপনটা শুরু করে দেই। প্রতিস্থাপন করব আজকে আমরা করব হচ্ছে এখানকার প্রতিস্থাপিত হবে x মাইনাস b ডিভাইডেড বাই x মাইনাস a ইকুয়াল z। অর্থাৎ x মাইনাস b ডিভাইডেড বাই x মাইনাস a, এই অংশটি বা এই ভাগফলটিকে আমরা প্রতিস্থাপিত করব z এর সাহায্যে। এখন কথা হচ্ছে এখানে আমাদের চলক ছিল x, চলক আসছে এখন z। যেহেতু আমরা চলক পরিবর্তিত করে ফেললাম, x চলকের স্থলে আমরা নিয়ে আসলাম z চলক, এই জন্য আমরা যে কাজটি করতে হবে আর কি, এই dx আছে এই dx কে প্রতিস্থাপিত করতে হবে। এখন dx কি দ্বারা প্রতিস্থাপিত হবে এটা নির্ণয় করার জন্য আমরা এখন করব হচ্ছে ডিফারেন্সিয়েশন। ডিফারেন্সিয়েশন করে আমরা এটা নির্ণয় করব যে dx আসলে কি দ্বারা প্রতিস্থাপিত হবে। আচ্ছা, ডিফারেন্সিয়েশন করার পূর্বে আমরা এই গুণটা করে ফেলি, মানে যেটাকে আমরা বলি আর গুণন। অর্থাৎ এখানে হবে x মাইনাস b ইকুয়াল z ইন্টু x মাইনাস a। এখন আমরা উভয় পক্ষের কি করব ডিফারেন্সিয়েশনটা করে ফেলি। তাহলে উভয় পক্ষের ডিফারেন্সিয়েশন যেহেতু করব তাহলে d বাই dx লিখলাম, x মাইনাস b ইকুয়াল হচ্ছে d dx z ইন্টু x মাইনাস a। আচ্ছা, এখন কথা হচ্ছে এই যে বাম পক্ষের এই ডিফারেন্সিয়েশন কি হবে, x এর ডিফারেন্সিয়েশন কি হয়, x এর ডিফারেন্সিয়েশন হচ্ছে 1 আর b হচ্ছে ধ্রুবক, এই ধ্রুবকের ডিফারেন্সিয়েশন 0 হয়। অর্থাৎ আমরা বাম পক্ষে পাবো হচ্ছে 1, আমরা বাম পক্ষে পেলাম 1। আচ্ছা, এখন কথা হচ্ছে ডান পক্ষে এখানে কি আছে z ইনটু x মাইনাস a। এই ক্ষেত্রে আমরা ব্যবহার করব e ইনটু v এর ডিফারেন্সিয়েশন নির্ণয় পদ্ধতি। u ইনটু v, আমরা z কে ধরে নিতে পারি u আর x মাইনাস a কে ধরে নিতে পারি v। সুতরাং এটার ডিফারেন্সিয়েশন কি হবে, z ইনটু হচ্ছে ডিফারেন্সিয়েশন x মাইনাস a প্লাস x মাইনাস a ইনটু হচ্ছে ডিফারেন্সিয়েশন
জেড, এটা হচ্ছে ইউ ইন্টু ভি, ইউ তারপরে ডিফারেন্সিয়েশন হচ্ছে ভি এর, আর এখানে ভি ডিফারেন্সিয়েশন হচ্ছে ইউ এর। এই ধারণাটি আমরা এখানে ব্যবহার করলাম। আর ইউ হিসেবে আমরা ধরে নিচ্ছি জেড কে, আর ভি হিসেবে ধরে নেওয়া হলো এক্স মাইনাস এ, বা এখানে ওয়ান তো থাকলোই, জেড জেড তো এখানে গুণ অবস্থা আছে, তাহলে জেড জেডই থাকবে। আর এক্স মাইনাস এ, এটা ডিফারেন্সিয়েশন কি হবে, এক্স এর ডিফারেন্সিয়েশন ওয়ান হয়, আর এ ধ্রুবক ডিফারেন্সিয়েশন হবে শূন্য, সুতরাং এখানে ওয়ান থাকলো, তাহলে ওয়ান আর আমরা এখানে লিখলাম না, প্লাস এক্স মাইনাস এটা গুণ অবস্থা আছে, তাই এটা লিখে ফেলি। আর এখানে আছে ডি ডিএক্স জেড, তাহলে এখানে আমরা পাচ্ছি ডি জেড টিএক্স। এখন আমরা যে কাজটি করব, উভয় পক্ষকে ডিএক্স দিয়ে গুণ করে দিই। কি দিয়ে গুণ করব, ডিএক্স, এই ডিএক্স দিয়ে করব গুণ। আর ডিএক্স দিয়ে গুণ করতে কি হবে, এই বাম পক্ষে হবে ডিএক্স, আর ডান পক্ষে কি হবে, জেড ইন্টু হচ্ছে ডিএক্স প্লাস এক্স মাইনাস এ ডি জেড। তাহলে এই ডিএক্সটা তখন তার থাকলো না। বা এখন আমাদের যেটা জানতে হবে এখানে বা দাগ করাতে হবে যে ডিএক্স আমরা কি দ্বারা প্রতিস্থাপিত করব। কিন্তু এখানে একটা বিষয় আমরা খেয়াল করি, বাম পক্ষে ডিএক্স আছে, ডান পক্ষেও ডিএক্স আছে, তাহলে আমরা এখন দুই ডিএক্স কে কি করব, বাম পক্ষে নিয়ে আসবো। তাহলে আমরা যদি সাইড চেঞ্জ করি, তাহলে ডিএক্স মাইনাস জেড ইন্টু হবে ডিএক্স ইকুয়াল হচ্ছে এক্স মাইনাস এ ইন্টু ডি জেড। এখন আমরা ডিএক্স কমন নিব, আর ডিএক্স কমন নিলে আমরা পাবো আর কি ওয়ান মাইনাস জেড ইন্টু হচ্ছে ডিএক্স। এখন কথা হচ্ছে সাধারণত আমরা কি কাজটা করি, যে আমরা দেখি ডিএক্স মাইনাস জেড ইন্টু হচ্ছে ডিএক্স ইকুয়াল, আমরা সাধারণত কি করি, যেটা কমন নেই সেটা সামনে লিখি, এই যে ডিএক্স ইন্টু ওয়ান মাইনাস জেড, এইভাবে লিখে রাখি। কিন্তু এক্ষেত্রে আমরা লিখবো না, এই জন্য লিখবো না, এই যে ডিএক্স যেহেতু এই পাশে আছে আর ওয়ান মাইনাস জেড, এখান থেকে কিন্তু বোঝা যাচ্ছে না এটা আসলে কি এক্স এর সাথে না ডি এর সাথে কি অবস্থা আছে, এটা মানে আমাদের একটা কনফিউশনের অবস্থা তৈরি হয়। যেহেতু আমরা এখানে কনফিউজড হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, এই জন্য আমরা এটা লিখবো ওয়ান মাইনাস জেড ডিএক্স, ডিএক্সটা লিখবো পরে, এটা হলো বোঝার সুবিধার জন্য। এই কাজটি কিন্তু এখানে আমরা করছি। আচ্ছা, আর ইকুয়াল এক্স মাইনাস এ ইন্টু ডিজেড তো থাকবে। এখন কিন্তু আমরা ডিএক্স কি দ্বারা প্রতিস্থাপিত হবে এটা কিন্তু খুব সহজে দাঁড় করাতে পারবো। আচ্ছা, অতএব ডিএক্স সমান সমান এক্স মাইনাস এ ইন্টু হচ্ছে ডিজেড ডিভাইডেড বাই ওয়ান মাইনাস জেড, আমরা কিন্তু পেয়ে গেলাম। এই যে খেয়াল করি যে ডিএক্স প্রতিস্থাপিত হবে এক্স মাইনাস এ ইন্টু ডিজেড ডিভাইডেড বাই ওয়ান মাইনাস জেড দ্বারা। তাহলে এটা নিশ্চয়ই বোঝা গেল যে ডিএক্স কি দ্বারা প্রতিস্থাপিত হবে, আমরা খুব সহজে দাঁড় করে ফেলতে পারলাম যে ডিএক্স প্রতিস্থাপিত হচ্ছে এক্স মাইনাস এ ডিজেড ডিভাইডেড বাই ওয়ান বাই জেড দ্বারা, যদি আমরা এক্স মাইনাস বি ডিভাইডেড বাই এক্স মাইনাস এ কে জেড দ্বারা প্রতিস্থাপিত করি, সেই ক্ষেত্রে ডিএক্স প্রতিস্থাপিত হবে এক্স মাইনাস এ ডিজেড ডিভাইডেড বাই ওয়ান মাইনাস জেড দ্বারা। আচ্ছা, এখন আমরা প্রতিস্থাপনের কাজটা শুরু করব, তার আগে আরেকটি কাজ করে নেই আমাদের ক্যালকুলেশন করার সুবিধার্থে। সেই কাজটা কি, সেই কাজটা হচ্ছে এক্স সমান আসলে কি হতে পারে সেই ধারণাটা এখানে আমরা দাঁড় করাবো, কেন এটা আমাদের লাগবে। কেন লাগবে এটা হলো কথা, এই জন্য লাগবে। খেয়াল করি এই যে ডিএক্স এর স্থলে আমরা তো যা দ্বারা প্রতিস্থাপিত করতেছি ওখানে কিন্তু এক্স থেকেই গেল, আমরা এক্স কে মানে সরাইতে পুরোপুরি সরাইতে পারলাম না কিন্তু, অর্থাৎ চলক দুটি থেকেই যাচ্ছে। যেমন এই যে এক্স মাইনাস এ ইন্টু ডিজেড ডিভাইড বাই ওয়ান মাইনাস জেড, অর্থাৎ এখানে ডিজেড চলক জেড, ওয়ান মাইনাস জেড এখানেও চলক জেড, কিন্তু এক্স মাইনাস এ এখানে কিন্তু গুণ অবস্থা থাকবে, অর্থাৎ আমরা কিন্তু পুরোপুরি এক্স চলককে সরাইতে পারলাম না বা প্রতিস্থাপন করতে পারলাম না। যেহেতু পারলাম না, এই জন্য এক্স কে এখন আমরা এক্স এর মানটা আর কি জেড এর দ্বারা নিয়ে আসার চেষ্টা করব, কেননা এখানে আমাদের প্রতিটি চলকই জেড লাগবে।
এটা হচ্ছে একটা ব্যাপার যে ইন্টিগ্রেশন করি বা ডিফারেন্সিয়েশন করি চলক মিলতে হয়। চলক যদি না মেলে ইন্টিগ্রেশনে বলি ডিফারেন্সিয়েশনে বলি সেটা কিন্তু নির্ণয় করা সম্ভব নয়। এই জন্য আমরা কি করব, এক্স কে জেড দ্বারা বা এক্স এর মান আমরা জেড এর মাধ্যমে নিয়ে আসার চেষ্টা করব। এই জন্য এখন আমরা আরেকটি হিসাব শুরু করতে পারি বা শুরু করব। এখন এখানে দেখি, এখানে দেওয়া আছে এক্স মাইনাস বি ডিভাইডেড বাই এক্স মাইনাস এ ইকুয়াল হচ্ছে জেড। আমরা এটা থেকে শুরু করতে পারি। তাহলে হচ্ছে এক্স মাইনাস বি ডিভাইডেড বাই এক্স মাইনাস এ ইকুয়াল জেড। এখন আমরা কি করব, আর গুণন করবো আর কি, তাহলে আর গুণনটা করে ফেলি, বা এক্স মাইনাস বি সমান সমান হচ্ছে জেড এক্স মাইনাস হচ্ছে এ জেড। আমরা যেহেতু এক্স কে জেড দ্বারা নিয়ে আসবো আর কি, মানে এক্স এর মানটাকে আমরা দাঁড় করবো জেড এর মাধ্যমে, এই জন্য আমরা এই যে এক্স আছে এইখানে এক্স আছে, তাহলে এক্স সম্মিলিত যে পদগুলো আছে সেটা আমরা এক পক্ষে নিয়ে আসি, অর্থাৎ এখানে নিয়ে আসবো আমরা বাম পক্ষে, আর অন্যান্য পদগুলো আমরা নিয়ে যাব ডান পক্ষে। আচ্ছা, তাহলে এখানে আমরা পাচ্ছি এক্স মাইনাস জেড এক্স ইকুয়াল হচ্ছে এটা মাইনাস বি, তাহলে প্লাস হয়ে যাচ্ছে মাইনাস হচ্ছে এ জেড। এখন আমরা যদি এক্স কমন নেই, তাহলে এক্স হচ্ছে এক্স কমন নিলাম, তাহলে এখানে কি পাবো, ওয়ান মাইনাস জেড ইকুয়াল হচ্ছে বি মাইনাস এ জেড। বা এখন x সমান সমান কি হবে, এখানে খেয়াল করি x ইন্টু ওয়ান মাইনাস জেড ইকুয়াল ছিল হচ্ছে বি মাইনাস এ জেড, তাহলে ওয়ান মাইনাস জেড এখানে গুণ আছে, এখানে যে হবে ভাগ, তাহলে এটা আমরা পাবো বি মাইনাস এ জেড, বি মাইনাস এ জেড ডিভাইডেড বাই হচ্ছে ওয়ান মাইনাস জেড। এখন এখানে আমাদের সমস্যাটা কোনটা করতেছিল এক্স মাইনাস এ, তাহলে আমরা চেষ্টা করি এখান থেকে এক্স মাইনাস এটা বের করে নিতে, তাহলে তা আমাদের সুবিধা হবে। এক্স যেহেতু আমরা দাঁড় করাতে পারছি, তাহলে এক্স মাইনাস এও দাঁড় করাতে পারবো, তাহলে অতএব এখন এক্স মাইনাস এ দাঁড় করানোর উপায়টা কি, তেমন কিছুই না, উভয় পক্ষে মাইনাস এ করা, উভয় পক্ষে কি করবো মাইনাস এ, অর্থাৎ আমরা জানি সমাধানের যে পদ্ধতিতে উভয় পক্ষে একই সংখ্যা যোগ বিয়োগ গুণ অথবা ভাগ করা যায়, এটাতে ভগ্নাংশের মানের বা সমীকরণের মানে, ভগ্নাংশ ভুল বললাম, সমীকরণের মানে কোনো পরিবর্তন হয় না। তবে এখানে একটা শর্ত আছে, সংখ্যাটি অবশ্যই যেন শূন্য না হয়, সংখ্যাটি কিংবা বলা যেতে পারে সংখ্যাটি শূন্য অথবা রাশিটির মান যেন শূন্য না হয়। শূন্য বাদে অন্য যে কোনো সংখ্যা বা যে রাশিটার মান শূন্য নয়, ওই ধরনের রাশি দ্বারা কোনো সমীকরণের বাম এবং ডান পক্ষকে আমরা কি করতে পারি, ওটা দ্বারা গুণ করতে পারি, ওটা দ্বারা যোগ করতে পারি, ওটা দ্বারা বিয়োগ করতে পারি, ওটা দ্বারা ভাগও করতে পারি, এটাতে ওই সমীকরণটির কোনো মানের পরিবর্তন হয় না। এই ধারণা যদি আমরা এখানে ব্যবহার করি, তাহলে এখানে আমরা তো লিখতেই পারি এক্স মাইনাসে, আর এটা বাম পক্ষে আর ডান পক্ষও আমরা মাইনাসে লিখতে পারি, তাহলে বি মাইনাস এ জেড ডিভাইডেড বাই ওয়ান মাইনাস জেড মাইনাসে, এখানে কিন্তু মানে কোনো পরিবর্তনই হবে না। আচ্ছা, এখন আমরা এখানে ভগ্নাংশের বিয়োগটা করতে পারি, যেহেতু ভগ্নাংশের বিয়োগ করবো তাহলে এখানে আমাদের লসাগু হচ্ছে ওয়ান মাইনাস জেড, আর আমরা পাচ্ছি বি মাইনাস এ জেড মাইনাস, আর এই দিয়ে কি হবে, এখানে যেহেতু ওয়ান আছে, এই এটা হলো পূর্ণ বুঝাচ্ছে, তাহলে এটা আমরা ধরতে পারি এখানে একটা ওয়ান, অর্থাৎ এখানে ওয়ান ধরে নিতে পারি, তাহলে আমরা পাচ্ছি কি এই যে এ দিয়ে এটা গুণ হচ্ছে, তাহলে হচ্ছে এ, আর এটা মাইনাস মাইনাসের প্লাস এ জেড। আচ্ছা, ওয়ানটা আমরা বোঝার সুবিধার জন্য লিখছি, এটা লিখতে হবে এমন কোনো কথা নেই, ওই জন্য আমরা মিশিয়ে দিলাম ইকুয়াল। এখন এটা কি মাইনাস এ জেড প্লাস এ জেড, এটা কি হবে শূন্য হয়ে যাবে, তাহলে আমাদের থাকতেছে বি মাইনাস এ ডিভাইডেড বাই ওয়ান মাইনাস জেড, তাহলে এটা হলো এক্স মাইনাস এ। আচ্ছা, এখানে বা লিখি, তাহলে অতএবটা এখানে দেই, আমাদের বুঝতে সুবিধা হবে, তাহলে এক্স মাইনাস এ সমান সমান আমরা পেলাম বি মাইনাস এ ডিভাইডেড বাই ওয়ান মাইনাস জেড। এখন আমরা প্রতিস্থাপনের কাজটা শুরু করতে পারি। আচ্ছা, তার আগে আমরা এখানে একটা বক্স করে রাখি আমাদের খেয়াল করার সুবিধার্থে, যে এক্স মাইনাস বি ডিভাইডেড বাই এক্স মাইনাস এর সমস্যা আমরা জেড ধরে নিচ্ছি,
আর dx প্রতিস্থাপিত হচ্ছে x মাইনাস a ইন্টু dz ডিভাইডেড বাই 1 মাইনাস z দ্বারা, আর x মাইনাস a সমান আমরা নির্ণয় করতে পারলাম b মাইনাস a ডিভাইডেড বাই 1 মাইনাস z। এখন আমরা প্রতিস্থাপনের কাজটা শুরু করতে পারি। আবার এখন আমরা প্রথমে গাণিতিক সমস্যাটি লিখে নিচ্ছি, মানে প্রস্তুতি আর কি, তারপর আমরা প্রতিস্থাপনের কাজটা করি। এখানে আছে dx ডিভাইডেড বাই x মাইনাস a হোল স্কয়ার ইন্টু হচ্ছে x মাইনাস b হোল কিউব। আচ্ছা, এখন আমরা প্রতিস্থাপনের কাজটা শুরু করলাম। এখন dx প্রতিস্থাপিত হবে কি দ্বারা? এই যে x মাইনাস a ইন্টু dz ডিভাইডেড বাই 1 মাইনাস z দ্বারা। তাহলে আমরা dx এর প্রতিস্থাপন করি। এখানে হবে x মাইনাস a ইন্টু dz ডিভাইডেড বাই এটা কি 1 মাইনাস z। আমরা dx এর প্রতিস্থাপিত করলাম। আর এখানে কি ছিল? এখানে ছিল হচ্ছে x মাইনাস a, সরি এখান থেকে দেখি, এখানে আছে কি x মাইনাস a হোল স্কয়ার। তাহলে এটা তো প্রতিস্থাপিত হয়নি, এটা তাহলে থাকবে, থাকলো। আর এখানে আছে কি x মাইনাস b হোল কিউব। এখন আমরা খেয়াল করি যে এই অংশটুকু যদি আমরা খেয়াল করি, এই অংশটুকু এখানে কি আছে x মাইনাস b সমান সমান আছে z ইন্টু x মাইনাস a। এই অংশটুকু যদি খেয়াল করি, অবশ্যই খেয়াল করা যাচ্ছে যে x মাইনাস b সমান কি z ইন্টু x মাইনাস a। তাহলে আমরা x মাইনাস b এর স্থলে এটা লিখতে পারি x মাইনাস b সমান সমান আমরা কি এখানে পাইছিলাম z ইন্টু হচ্ছে x মাইনাস a। এটা কিন্তু x মাইনাস a সমান সমান আমরা পাইছি। তাহলে যদি x মাইনাস b সমান পাইছি আর কি, তাহলে x মাইনাস b সমান আমরা এখানে পাইছিলাম z ইন্টু x মাইনাস a। এখানে x মাইনাস b এর স্থলে আমরা লিখতে পারি। সুতরাং এখানে যদি কিউব আছে তাহলে এখানে হবে z কিউব ইন্টু হচ্ছে x মাইনাস a হোল কিউব। আমরা কিন্তু প্রতিস্থাপনের কাজটা মোটামুটি কিন্তু করে ফেললাম। এখন আমরা পরবর্তী ক্যালকুলেশনটা করবো আর কি। পরবর্তী ক্যালকুলেশন কি হবে এখন খেয়াল করি। এখানে কি আছে x মাইনাস a আছে আর ডিভাইডেড বাই x মাইনাস a হোল স্কয়ার, আর এখানে আছে x মাইনাস a কিউব। তাহলে ব্যাপারটা কি দাঁড়াচ্ছে? এখানে ব্যাপারটা দাঁড়াচ্ছে আসলে কি? আমরা জানি যে এই যে x মাইনাস a, এটাও x মাইনাস a ভিত্তি, এটা হলো ভিত্তি 2, এটা হলো ভিত্তি 3। এই ক্ষেত্রে কি হবে? যদি ভিত্তি একই হয় আর এখানে তো হরে এদের দুটো গুণ অবস্থা আছে এটা বোঝা যাচ্ছে, তাহলে এখন পাওয়ার দুটো কি হবে? যোগ হবে। তাহলে আমরা এখানে পাচ্ছি, আচ্ছা প্রথমে লবটা লিখে ফেলি। তাহলে x মাইনাস a ইন্টু হচ্ছে dz ডিভাইডেড বাই 1 মাইনাস z আর ইন্টু হচ্ছে এখানে কি x মাইনাস a এর পাওয়ার কি 2 আর এখানে x মাইনাস a এর পাওয়ার হলো 3। তাহলে 2 আর 3 যোগ করলে হচ্ছে 5 বা 5। তাহলে x মাইনাস a টু দি পাওয়ার 5 ইন্টু হচ্ছে z কিউব। তাহলে আমরা কিন্তু এখানে সূচকের কাজটা করে ফেললাম। আচ্ছা, এরপর আমরা কি করব? আচ্ছা, তার আগে আমরা এই ক্যালকুলেশন করার সুবিধার্থে এই অংশটা এখন আমাদের মুছে ফেলতে হবে। তার আগে অবশ্যই আমরা এই বিষয়টাও খেয়াল করে রাখি। এই যে খেয়াল করি যে x মাইনাস b ডিভাইডেড বাই x মাইনাস a সমান কিন্তু z। আচ্ছা, এটা অবশ্যই আমরা খেয়াল রাখবো, কারণ আমরা গাণিতিক সমস্যার সমাধান করার শেষ মুহূর্তে z এর স্থলে এই z এর যে মান সেটা আমরা স্থাপন করব বা z কে প্রতিস্থাপিত করব। আচ্ছা, ইকুয়াল ইন্টিগ্রেশনের সাইন দিলাম। এখানে কি আছে খেয়াল করি, x মাইনাস a ডিভাইডেড বাই আছে কি 1 মাইনাস z ইনটু x মাইনাস a টু দি পাওয়ার 5 ইনটু z কিউব। আচ্ছা, এটা আমরা আগে লিখে ফেলি, এখানে কোনো ক্যালকুলেশন না করে এখানে লিখে ফেলি, আমাদের মনে বুঝতে সুবিধা হবে। এখানে আমরা লিখে ফেলি x মাইনাস a ইনটু হচ্ছে dz ডিভাইডেড বাই 1 মাইনাস z ইনটু হচ্ছে
এক্স মাইনাস এ টু দি পাওয়ার 5 আর হচ্ছে জেড কিউব। আমরা পুরোটাই লিখে ফেললাম। আচ্ছা, এগুলো দরকার নাই, এগুলো মুছে দিচ্ছি। ডিএক্স তো আমরা প্রতিস্থাপিত করে ফেলছি, তাহলে এটারও দরকার নাই। আচ্ছা, ইকুয়াল। এখন আমরা খেয়াল করি, এখানে হলো এক্স মাইনাস এ ডিভাইডেড বাই এক্স মাইনাস এ টু দি পাওয়ার 5। এখন যদি আমরা ভাগের সূচক বিধি প্রয়োগ করি, এখানে x মাইনাস এ কোনো পাওয়ার নেই, অর্থাৎ এটা এক ঘাত বা পাওয়ার হচ্ছে 1। তাহলে এটা থেকে যদি আমরা এখন কি হবে, ভাগের ক্ষেত্রে সূচক বিয়োগ হয় যদি ভিত্তি একই থাকে। সুতরাং আমরা পাবো এই যে x মাইনাস এ, এটার স্থলে লিখতে পারবো x মাইনাস এ টু দি পাওয়ার 4। আর এখানে তো ডিজেড, এটা কিন্তু কি হবে 4 হবে, কারণ 5 থেকে এই পাওয়ার 1 বিয়োগ করে 4 পেলাম। আর এখানে আছে হচ্ছে 1 মাইনাস জেড, এটা 1 মাইনাস জেড লিখবো, আর এটা হচ্ছে জেড কিউব। আমাদের কিন্তু এই ক্যালকুলেশনটা কিন্তু এখানে হয়ে গেল। এখন হচ্ছে x মাইনাস এ সমান আমরা কি দাঁড় করেছিলাম, খেয়াল করি, এই যে x মাইনাস এ সমান আমরা এখানে দাঁড় করেছি b মাইনাস এ ডিভাইডেড বাই 1 মাইনাস জেড। এখন আমরা x মাইনাস এর স্থলে কিন্তু এটা এখানে লিখতেই পারি। x মাইনাস এর স্থলে কি লিখতে পারি, b মাইনাস এ ডিভাইডেড বাই 1 মাইনাস জেড। তাহলে এখানে আমরা এখন লিখব ইকুয়াল ইন্টিগ্রেশনের সাইন দিলাম dz। তাহলে x মাইনাস এর স্থলে লিখব হচ্ছে b মাইনাস এ ডিভাইডেড বাই 1 মাইনাস জেড টু দি পাওয়ার 4, আর এখানে হচ্ছে ইনটু 1 মাইনাস জেড ইনটু হচ্ছে জেড কিউব। আচ্ছা, এটা কিন্তু আমরা এখন লিখে ফেললাম। এরপর ইকুয়াল ইন্টিগ্রেশনের সাইন দেই, তারপর হচ্ছে dz ডিভাইডেড বাই, এখন b মাইনাস এ টু দি পাওয়ার 4 লিখলাম ডিভাইডেড বাই 1 মাইনাস জেড টু দি পাওয়ার 4। এটা কিন্তু লেখাই যাবে, কেননা এখানে দেখি b মাইনাস এ ডিভাইডেড বাই 1 মাইনাস জেড, এটা পুরোটাতেই কিন্তু পাওয়ার আছে 4। এখন এটা আমরা কি করলাম, লব এবং হরকে আলাদাভাবে লিখলাম, আমরা এটা লিখতেই পারি ইনটু 1 মাইনাস জেড ইনটু হচ্ছে জেড কিউব। এটা আমরা এখানে লিখে ফেললাম। তারপর ইকুয়াল ইন্টিগ্রেশন সাইন দিলাম, dz লিখলাম ডিভাইডেড বাই, এখন খেয়াল করি এই যে 1 মাইনাস জেড আছে আর ডিভাইডেড বাই আছে 1 মাইনাস জেড টু দি পাওয়ার 4। এই ক্ষেত্রেও আমরা দেখলাম ভিত্তি একই আছে, আর ভিত্তি এক থাকলে সূচকের যে ভাগ বিধি বলি আমরা, কি হয়, সূচক দুটো হয় বিয়োগ। এখানে ভিত্তি হচ্ছে 1 মাইনাস জেড, এরও ভিত্তি 1 মাইনাস জেড, আর এখানে পাওয়ার হচ্ছে পাওয়ার বা সূচক হচ্ছে 4, এটার পাওয়ার দেওয়া নাই, তার মানে এখানে ধরে নিতে পারি আমরা 1। সুতরাং এটা যদি বিয়োগ হয় তাহলে হবে হচ্ছে 3। তাহলে এখানে আমরা পাচ্ছি b মাইনাস এ টু দি পাওয়ার 4 ডিভাইডেড বাই 1 মাইনাস জেড, এটা হচ্ছে কিউব বা 3, 1 মাইনাস জেড টু দি পাওয়ার 3। আচ্ছা, ইনটু জেড কিউব, কেননা এই যে 1 মাইনাস জেড এর সাথে এই 1 মাইনাস জেড টু দি পাওয়ার 4 এর আমরা এই সূচকের কাজটা করে ফেলে এখানে পাওয়ার পেলাম হলো 3। আচ্ছা, এখন আমরা এই অংশটুকু মুছে ফেলতে পারি, কেন আমাদের এটাও কাজ হয়ে গেছে। চাইলে এটা পুরোটাই আমরা এখন মুছে ফেলতে পারি। আচ্ছা, আমরা শুধুমাত্র জেড সমান কি সেটা এখানে লিখে রাখতে পারি আমাদের পরবর্তী ব্যবহার করার সুবিধার জন্য। জেড সমান হচ্ছে x মাইনাস বি ডিভাইডেড বাই x মাইনাস এ, আর বাকি অংশটুকু আমরা মুছে ফেলতে পারি। ইকুয়াল, এখন খেয়াল করি এটা কি আছে, ডিজেড এর এখানে আছে ভাগ অবস্থায় এবং এটা হচ্ছে একটা ভগ্নাংশ। এটাকে আমরা কি করতে পারি, আমরা আলাদাভাবে একটু দেখি। 1 বাই b মাইনাস a টু দি পাওয়ার 4 ডিভাইডেড বাই 1 মাইনাস z
টু দি পাওয়ার 3 বা হোল কিউব। আচ্ছা, এইভাবে তো এটা আছে। এখন এটাকে আমরা যদি চাই তাহলে 1 ইনটু, তাহলে হতে পারে 1 মাইনাস জেড। কারণ আমরা জানি এই ভগ্নাংশের যে ভাগের ধারণা সেটা কি হয়, এই যে গুণ হয়ে ভগ্নাংশটাকে বিপরীত করে দিতে হয়। তাহলে এটা এইটার হরটা তখন লব হয়ে গেল, আর লবটা হয়ে গেল তখন হর। আমরা কিন্তু এইভাবে এটা লিখতেই পারি। এই ধারণাটা এখানে আমরা ব্যবহার করি। ব্যবহার করলে আমরা পাচ্ছি 1 মাইনাস জেড কিউব, এটা হলো ডিজেড, ডিভাইডেড বাই বি মাইনাস এ টু দি পাওয়ার 4, আর এখানে জেড কিউব তো থাকলেই। আমরা ভগ্নাংশের ভাগের ধারণাটা এখানে ব্যবহার করলাম। এরপর আমরা তো জানি যে a মাইনাস বি হোল কিউবের সূত্র, অর্থাৎ ঘন নির্ণয়ের সূত্র। সেটা কি? সেটা হচ্ছে a কিউব মাইনাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার হচ্ছে প্লাস না, এটা হবে মাইনাস বি কিউব। এটা হচ্ছে আমাদের জানা ঘন নির্ণয়ের সূত্র। এখন এই ফর্মেটটা কিন্তু এখানে চলে আসছে, খেয়াল করি। ওই যে 1 মাইনাস জেড হোল কিউব, এখানে আমরা এই ফর্মেটটি এখানে ব্যবহার করতে পারি। এখানে a মানে হচ্ছে 1 আর b মানে হচ্ছে জেড, আর এটা হচ্ছে ধ্রুবক। b মাইনাস a টু দি পাওয়ার 4 এটা কিন্তু ধ্রুবক। আমরা ধ্রুবককে এই ইন্টিগ্রেশন সাইনের বাম দিকে আর কি, এই ইন্টিগ্রেশন সাইনের বাম দিকে লিখতে পারি। আর এখানে আমরা লিখবো, এটা যদি ভাগ অবস্থা আছে তাহলে লিখবো 1 বাই বি মাইনাস এ টু দি পাওয়ার 4, এই যে ইন্টিগ্রেশন সাইন দিলাম। তারপর এখানে থাকতেছে হচ্ছে 1 মাইনাস জেড, এটা হোল কিউব, ডিজেড ডিভাইডেড বাই জেড কিউব। আমরা কিন্তু এইভাবে এটা লিখতে পারি। এখন আমরা কি করব, এই যে ঘন নির্ণয়ের সূত্রটা এখানে আমরা প্রয়োগ করব। ইকুয়াল, তাহলে 1 বাই বি মাইনাস এ টু দি পাওয়ার 4, ইন্টিগ্রেশনাল সাইন দিলাম, আর ঘন নির্ণয়ের সূত্রটা এখানে প্রয়োগ করব। তাহলে কি হবে, a কিউব, তার মানে 1 কিউব মাইনাস 3 1 স্কোয়ার জেড প্লাস 3 1 জেড স্কোয়ার মাইনাস হচ্ছে জেড কিউব ডিভাইডেড বাই জেড কিউব, আর এখানে তো ডিজেড। এখানে আমরা কি করলাম, ঘন নির্ণয়ের সূত্রটা প্রয়োগ করলাম লবে, আর হরে তো জেড কিউব যা ছিল তাই থাকলো, আর ডিজেড এর জায়গায় ডিজেড থাকলো। আচ্ছা, ইকুয়াল, এখানে কি হবে 1 বাই বি মাইনাস এ টু দি পাওয়ার 4। তারপর আমরা এখানে পাচ্ছি কি, আচ্ছা ক্যালকুলেশনটা আমরা আগে করে ফেলি। ইন্টিগ্রেশনের সাইন মানে সরল আর কি। আচ্ছা, জেড এর মানটা আমরা লিখে ফেলি, জেড সমান সমান এক্স মাইনাস বি ডিভাইডেড বাই এক্স মাইনাস এ। এখানে লিখে রাখলাম, পরবর্তীতে ব্যবহার করার জন্য এটা এখানে মুছে দিলাম হিসাব করার সুবিধার জন্য। আচ্ছা, এখন এখানে কি দাঁড়ালো, এখানে দাঁড়ালো হচ্ছে 1 মাইনাস 3z প্লাস 3z স্কোয়ার মাইনাস হচ্ছে জেড কিউব টু ডিভাইডেড বাই জেড কিউব, এটা হলো ডিজেড। আমরা ক্যালকুলেশন করার সুবিধার্থে এটা কি করলাম, যতটা সম্ভব সলভ করে নেওয়া হচ্ছে আর কি, যাতে আমরা খুব সহজে ইন্টিগ্রেশনটা নির্ণয় করতে পারি। এরপরে কি করব, এই যে হরটা ঠিক রেখে লবটাকে আলাদা করে ফেলবো। আচ্ছা, বি মাইনাস এ টু দি পাওয়ার 4, ইন্টিগ্রেশনের সাইন দিলাম, ফার্স্ট ব্র্যাকেট দেই, আর এখানে লিখবো 1 বাই জেড কিউব। প্রথমে এখানে কি ছিল, 1 ছিল, তাহলে 1 এর নিচে আমরা কি করলাম, 1 এর নিচে বা 1 ডিভাইডেড বাই জেড কিউব লিখলাম। তারপরে ছিল এখানে 3z, তাই 3z ডিভাইডেড বাই লিখবো এখন জেড কিউব প্লাস 3z স্কোয়ার ডিভাইডেড বাই হচ্ছে জেড কিউব মাইনাস জেড কিউব ডিভাইডেড বাই জেড কিউব ডি জেড। এখানে আমরা কি কাজ করলাম, এই লবটাকে আলাদা করে ফেললাম হরটা ঠিক রেখে। এটা এই জন্যই করলাম যাতে আমরা ইন্টিগ্রেশনটা খুব সহজে নির্ণয় করতে পারি।
আর এটা হলো কথা, একটা কথা আছে এখানে যে এইভাবে করাতে কি মানে কোনো পরিবর্তন হয়? আমরা জানি হয় না। কেন হয় না? এটা খুবই সহজ ব্যাখ্যা। আমরা যদি এই ভগ্নাংশ যোগ বা বিয়োগ বা ভগ্নাংশ সরলের ধারণা ব্যবহার করি, করে যদি এই সরলটা করে ফেলি, আমরা দেখব খুব সহজেই আমাদের এই যে অংশটুকু ছিল, এই ধাপে এই যে অবস্থাটি ছিল, এই অবস্থা আমরা ফেরত যেতে পারবো। অর্থাৎ আমাদের ইন্টিগ্রেশন করার সুবিধার্থে আমরা ফরম্যাটটা নিয়ে আসতেছি ঠিকই, কিন্তু আমরা কিন্তু কোনো প্রকার মানের পরিবর্তন করছি না। এটা কিন্তু খুব সহজে বোঝা যাচ্ছে এখানে আমরা মানের পরিবর্তন করিনি। আর এটা করার কারণটা হচ্ছে যাতে আমরা খুব সহজে এটা ইন্টিগ্রেশনটা নির্ণয় করে ফেলতে পারি। আচ্ছা, এখন দেখি আমাদের সূচকে ঋণাত্মক সূচক বলে একটা বিষয় আছে, বা ঋণাত্মক সূচকের ব্যবহার। সেই বিষয়টা কি? বিষয়টা হলো এরকম, 1/x⁻m সমান লিখতে পারি আমরা x⁻−m। আমরা কিন্তু এভাবে লিখতেই পারি যে 1/x⁻m সমান কি লিখতে পারি? x⁻−m। আর সূচকের ভাগবিধি এটা তো আমরা জানি, আর আজকেও আমরা এটা ব্যবহার করছি, ওটাও আমরা এখানে ব্যবহার করব। তাহলে যেহেতু এটাকে 1/z³ আছে, এটাকে আমরা কি লিখতে পারি? z⁻−3। আমরা যদি 1/x⁻m সমান x⁻−m লিখতে পারি, তাহলে 1/z³ কি লিখতে পারি? z⁻−3। আচ্ছা, তাহলে এখন আমরা এখানে ঋণাত্মক সূচকের ব্যবহারটা করি। আর এখানে ধ্রুবকটা তো যা আছে তাই থাকবে। তাহলে 1/b−a⁴ ইন্টিগ্রেশনের সাইন দিলাম, ফার্স্ট ব্র্যাকেট ব্যবহার করলাম, এখানে হবে z⁻3 মাইনাস। তারপর এখানে আছে z3 তো গুণ অবস্থায় থাকবে, আর এখানে আছে z/z³। এখানে আমরা কি করব? সূচকের ভাগ বিধিটা প্রয়োগ করব। তাহলে পাবো 3z−2 প্লাস, আর এখানে 3z² ভাগ করলে কি হবে? এখানে বা ভাগ বিধি ভাগ করা মানে হচ্ছে সূচকের ভাগ বিধিটা যদি প্রয়োগ করি, তাহলে এখানে পাবো 3 × 1/z মাইনাস, আর z³ কে z³ দিয়ে ভাগ করলে এটা তো খুবই সাধারণ একটা বিষয়, অর্থাৎ ভাগফল হবে 1, আর এখানে dz। আমাদের মোটামুটি কিন্তু ফরম্যাট চলে আসছে। এখন আমরা এটা অনায়াসে ইন্টিগ্রেশনটা নির্ণয় করে ফেলতে পারি। এখন এটা ইন্টিগ্রেশন নির্ণয় করতে গেলে আমাদের যে ধারণাগুলো জানা আছে তার মধ্যে হচ্ছে x⁴n এর ইন্টিগ্রেশনের ধারণা, আর 1/x বা 1/z এর ইন্টিগ্রেশনের ধারণা, সেটা কি? আচ্ছা, এটা এখন আমরা মিশিয়ে ফেলতে পারি, এটার আর দরকার নাই। এখন আমরা দেখি x⁴n এর ইন্টিগ্রেশন কি হয়। x⁴n এর ইন্টিগ্রেশন হয় x⁴n+1 ডিভাইডেড বাই n+1 প্লাস c। এটা হচ্ছে x⁴n এর ইন্টিগ্রেশন। আর আরেকটি 1/x এর ইন্টিগ্রেশন হয় ln x প্লাস c। 1/x এর ইন্টিগ্রেশন কি হয়? ln x প্লাস c। তাহলে 1/z এর ইন্টিগ্রেশন কি হবে? অবশ্যই ln z। আচ্ছা, এখানে একটা মডুলাস দেই, যেহেতু ln আছে মডুলাস দেওয়া ভালো। তাহলে 1/x এর ইন্টিগ্রেশন হয় ln x প্লাস c। তাহলে 1/z এর ইন্টিগ্রেশন কি হবে? ln z প্লাস c। আর x⁴n এর ইন্টিগ্রেশন হচ্ছে x⁴n+1 ডিভাইডেড বাই n+1 প্লাস c। আর 1 এর ইন্টিগ্রেশন কি হয়? আর 1 এর ইন্টিগ্রেশন করতে গেলে আমাদের যে বিষয়টা সাধারণত খেয়াল করা হয়, চলক কি আছে? এখানে চলক আছে dz। যেহেতু এখানে চলক আছে dz, তাহলে 1 এর ইন্টিগ্রেশন হবে z প্লাস c, অর্থাৎ dz সমান হয় z প্লাস c। তার মানে এখানে 1 আছে, তাহলে 1 এর ইন্টিগ্রেশন হয় z প্লাস c। তাহলে এই যে তিনটি ধারণা আমরা দেখলাম, এই তিনটি ধারণা এখানে ব্যবহার করলে খুব সহজে এই যে আমাদের যে ফরম্যাটটা চলে আসছে, এই ফরম্যাট বা এই ফাংশনটির আমরা ইন্টিগ্রেশনটা খুব সহজে নির্ণয় করতে পারবো। কারণ এই ফাংশনটির যে ফরম্যাটটা আমরা দাঁড় করাতে পারছি, মানে প্রতিস্থাপন পদ্ধতি প্রয়োগ করার মাধ্যমে, তাতে এখন ইন্টিগ্রেশন করা খুবই সহজ হবে যদি আমরা এই যে তিনটি ধারণা আমরা আলোচনা করলাম, এই তিনটি ধারণা এখানে প্রয়োগ করি। এখন আমরা ঠিক এই কাজটি করি। ইকুয়াল 1/b−a⁴ হচ্ছে 4।
এখানে আমাদের ইন্টিগ্রেশন যদি করে ফেলবো তাহলে এখানে আমরা এখন ইন্টিগ্রেশন সাইনটা আর দিচ্ছি না, আমরা এখন সরাসরি ফার্স্ট ব্র্যাকেটটা দিচ্ছি। তাহলে এটা হবে x টু দি পাওয়ার n এর ইন্টিগ্রেশনের ধারণা দিয়ে প্রথম পদটি হবে, তাহলে হবে z টু দি পাওয়ার -3 প্লাস 1 ডিভাইডেড বাই -3 প্লাস 1। প্রথম পদটির ইন্টিগ্রেশন হয়ে গেল। এখন দ্বিতীয় পদ, আর দ্বিতীয় পদের ইন্টিগ্রেশন কি হবে, এটা 3 ইনটু আছে তা থাকলো, তার z টু দি পাওয়ার -2 প্লাস 1 ডিভাইডেড বাই -2 প্লাস 1 প্লাস এখানে কি আছে 3 গুণ অবস্থাতে লিখবো, আর 1/z, আর 1/z মানে কি, এটা হবে লন z। 1/z এর ইন্টিগ্রেশন হবে লন z, লন মডুলাস সাইন দিলাম z মাইনাস 1 এর ইন্টিগ্রেশন কি হবে, এখানে যেহেতু চলক আছে dz মানে চলক ধরে দেবে z, সুতরাং এখানে হবে z। ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ আর একটা ইন্টিগ্রেশন ধরে দিলাম প্লাস c। আমাদের ইন্টিগ্রেশনের কিন্তু মূল কাজটা হয়ে গেল। এখন আমরা এটা যতটা সম্ভব সলভ করব, তারপরে z কে প্রতিস্থাপিত করব কি দ্বারা, x - b ডিভাইডেড বাই x - a দ্বারা। আচ্ছা, এগুলো এখন আমরা মুছে ফেলতে পারি, এগুলো আর আমাদের দরকার নাই। এখন আমরা এখানে লিখি ইকুয়াল হচ্ছে 1/b - a টু দি পাওয়ার 4 ফার্স্ট ব্র্যাকেট ব্যবহার করলাম, আর এখানে হবে z, এই যে -3 প্লাস 1, তাহলে এখানে হচ্ছে -2 ডিভাইডেড বাই -2, তারপরে -3। আচ্ছা, এখানে হবে z টু দি পাওয়ার -1 ডিভাইডেড বাই হচ্ছে -1 আর প্লাস 3 লন z, আর এটা হচ্ছে -z, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করলাম প্লাস লিখলাম c। এখন এখানে কি করতে পারি, এই যে -2 আছে ভাগ, তাহলে এখানে আমরা চাইলে -1/2 গুণ আকারে লিখতে পারি। আর এখানে কি আছে, z এর পাওয়ার আছে হচ্ছে -2, তাহলে আমরা ঋণাত্মক সূচক ব্যবহার করলে হবে 1/z²। তাহলে প্রথম পদটি আমরা লিখতে পারবো এখন এইভাবে। আচ্ছা, তার আগে আমরা এই ধ্রুবকটা লিখি 1/b - a টু দি পাওয়ার 4। আচ্ছা, এখানে আমরা সেকেন্ড ব্র্যাকেটই লিখি এখন, তাহলে এখানে লিখবো হচ্ছে -1/2 ইন্টু 1/z²। আচ্ছা, তাহলে 1/z² লেখাই যায়। আচ্ছা, লিখলাম মাইনাস। এখন এখানে দেখি, এখানে -1 আছে, এখানেও মাইনাস আছে, তাহলে এই মাইনাস মিলে গুণ প্লাস হচ্ছে আর 3, আর এখানে তো -1 আছে, তাহলে লিখতে পারবো 1/z, আর এখানে যা আছে তাই প্লাস 3 লন z, আর এখানে -z, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করলাম, দেখলাম আমরা c। এখন আমরা প্রতিস্থাপনের কাজটা করতে পারি। আচ্ছা, এখন প্রতিস্থাপনের কাজটা করতে যে আমরা একটা বিষয় খেয়াল করি, যে z সমান আসলে আমরা কি ধরেছিলাম বা z কে কি দ্বারা প্রতিস্থাপিত করছিলাম, এখানে আমরা লিখে রাখছি। এখন ব্যবহার করব, মানে ব্যবহার করার সুবিধা থেকে লিখে রাখছিলাম z সমান ছিল x - b ডিভাইডেড বাই x - a। আচ্ছা, এখানে আমরা লিখি z সমান কি, x - b ডিভাইডেড বাই x - a। তাহলে অতএব এটাকে আমরা ব্যস্তকরণ করব, কি করব, বিপরীত বা ব্যস্তকরণ। তাহলে হচ্ছে এটা 1/z হবে, কারণ এই যে z এর আমরা হর হিসেবে 1 ধরতে পারি, যে কোনো পূর্ণ সংখ্যারই হর কিন্তু 1 ধরে নেওয়া হয়। তাহলে 1/z, আর এখানেও হবে x - a ডিভাইডেড বাই x - b, এটাও ব্যস্তকরণ। আমরা এখানে ব্যস্তকরণ করলাম, কেন করলাম, এই যে 1/z² আছে, 1/z আছে, এখানে ব্যবহার করার সুবিধার্থে এখানে আমরা কি করে নিলাম, ব্যস্তকরণ করলাম। আর এই যে স্কয়ার আছে, স্কয়ারটা চাইলে কিন্তু আমরা এইভাবেও লিখতে পারি, একই কথা। 1/2 মানে 1, না আর স্কয়ার দিলেও 1 হয়, না দিলেও 1 হয়, তাহলে আমরা স্কয়ারটা এভাবে লিখতেই পারি। তাহলে এখানে আছে 1/z, আর z এর স্থলে আমরা লিখব হলো x - b ডিভাইডেড বাই x - a, আর 1/z এর স্থলে লিখব x - a ডিভাইডেড বাই x - b। এখন মনে আমরা খুব সহজে এই প্রতিস্থাপনের কাজটা
করে ফেলতে পারি। তাহলে ইকুয়াল 1 বাই বি মাইনাস এ টু দি পাওয়ার 4 সেকেন্ড ব্র্যাকেট দিলাম মাইনাস হাফ এই যে 1 বাই জেড আছে তাহলে আমরা কি লিখবো হচ্ছে x মাইনাস এ ডিভাইডেড বাই x মাইনাস বি হোল স্কয়ার। আচ্ছা প্রথম পদের কাজ শেষ প্লাস 3 এরপর এখানে 1 বাই জেড আছে তাহলে এখানে আমরা লিখবো 3 ইনটু x মাইনাস এ ডিভাইডেড বাই x মাইনাস বি। দ্বিতীয় পদের কাজটা কিন্তু হয়ে গেল। আচ্ছা এটা মিশাই দেই। তারপর এখন প্রথম পদ কাজ করলাম, দ্বিতীয় পদের কাজ করলাম, তৃতীয় পদ 3। আচ্ছা 3 ইনটু লন লিখলাম জেড। এটা কিন্তু জেড আছে, এখানে কিন্তু ব্যস্তকরণ বা 1 বাই জেড আকারে নাই, এখানে আছে জেড। সুতরাং আমরা এখানে লিখবো x মাইনাস বি ডিভাইডেড বাই x মাইনাস এ জেড মাইনাস। আচ্ছা এখানে জেড তাহলে এখানেও আমরা জেডটাই লিখবো, অর্থাৎ লিখবো হলো x মাইনাস বি ডিভাইডেড বাই x মাইনাস এ। তাহলে সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করলাম, এটা হচ্ছে প্লাস সি। আমাদের কিন্তু গাণিতিক সমস্যার সমাধান অর্থাৎ আমরা যৌগিকরণটা নির্ণয় করে ফেললাম। তা আশা করি যে ধারণাগুলো ব্যবহার করার মাধ্যমে আজকের এই গাণিতিক সমস্যার সমাধানটি করা হলো তোমরা সবাই বুঝতে পারছো। তাহলে আজ এ পর্যন্তই। ধন্যবাদ তোমাদের সবাইকে।